পুরান ঢাকা ইতিহাস ও ঐতিহ্যের এক রাজ্য, আর সেখানে আমরা যাচ্ছি এমন কিছু এক্সপ্লোর করতে যা বহু যুগ ধরে এখানকার মানুষের জীবনের সাথে জড়িত। প্রথমেই মিরপুর থেকে মেট্রোতে চলে যাই আমরা পুরান ঢাকায়। মেট্রো আমার কাছে খুবই কনভিনিয়েন্ট লাগে, কেননা অল্প সময়ের ভিতরে যে কোনো জায়গায় পৌঁছানো যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কোনো ট্রাফিক জ্যামের ভয় থাকে না। আমরা নামি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি নেমে সেখান থেকে একটা রিক্সা নিই। রিক্সা পুরান ঢাকার অলিগলি এবং চিপাচাপা ধরে আগাতে থাকে সদরঘাটের দিকে। পুরান ঢাকার রিক্সা রাইড কেন যেন আমার কাছে এত ইউনিক লাগে। এই ধরনের রাইড আসলে ঢাকার অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। আর তাদের স্কিল এক একজনের মাশাল্লাহ প্রশংসা করতেই হয়। আর আমার সাথে আমার টিম মেম্বার সাইম। পুরান ঢাকার বাড়িগুলো আমি যত দেখি তত বেশি অবাক হই। এত পুরাতন বাড়ি বাংলাদেশে আছে, এটা হয়তো কেউ পুরান ঢাকা না আসলে বিশ্বাস করানো যাবে না। এরপরে আমরা বের হই একেবারে সদরঘাটের পাড়ে। সদরঘাটের রাস্তা ধরে আমরা আস্তে আস্তে আগাতে থাকি। সদরঘাটে নামার পর আমরা চলে যাই নৌকা নিতে। এই জায়গাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। এতগুলো নৌকা, সবগুলো দেখতে লোকাল বাসের মতো, কিন্তু লোকাল বাস যেরকম দাঁড়িয়ে থাকে ট্রাফিক জ্যামে পড়ে, এই নৌকাগুলো সেরকম জ্যামে পড়ে না। এরা ফ্লুয়েন্টলি যেতেই থাকে, আসতেই থাকে। এখানে দেখলাম কত সুন্দর করে নৌকাগুলো বাঁধা, একটার সাথে আরেকটা সিরিয়াল ধরে আছে, মানে একটা চলে গেলে আরেকটা যাবে, এই সিরিয়ালে এখানে নৌকাগুলো বাঁধা আছে। এখানে এসে আমরা একটা নৌকা পেয়ে যাই যেটা ওপারেই যাচ্ছিল। সো আমরা জুতা খুলে মোটামুটি নৌকার সামনের দিকেই বসে যাই। একটু পরে আমাদের নৌকা ছেড়ে দেয়। নৌকা আসলে ভর্তি হতে সময় লাগছিল না। আর সবচেয়ে বড় কথা, এক একটা নৌকায় 5 জন বা 7 জন, এর বেশি কেউ নিচ্ছিলেন না। এখানে এসে একটু সারপ্রাইজ হয়েছিলাম এবার, কেননা প্রতিবার বুড়িগঙ্গার পানিতে যে পরিমাণ কালো পানি পাই আর যে পরিমাণ গন্ধ পাই, এটা এবার ছিল না। তো আমি একটু সারপ্রাইজ ছিলাম এজন্যে। বাট একটু ভয় লাগছিল, কেননা ওনারা এত রিস্কি ওয়েতে নৌকা চালাচ্ছিলেন, না জানে কোনটা এসে আরেকটার পাশ দিয়ে লাগিয়ে দেয়। বাট ওনাদের স্কিলে তারিফ করতে হয়, কেননা খুব পাশ দিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু কোনোটার সাথে কোনোটা লাগছিল না। বুড়িগঙ্গার এই ফ্রেশ পানি দেখতে দেখতে আমি আগাতে থাকি। প্রতিবার এত কালো পানি দেখি, সেই কালো পানির মাঝখানে এরকম ঘোলা পানি দেখতে আমার নিজের কাছে খুব অবাক লাগছিল। এরপরে হচ্ছে আমরা নদীর এই পাড়টা চলে আসি। তো মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা ওই পাড় থেকে এই পাড়ে চলে আসি। এই পাড়টা হচ্ছে মূলত জিঞ্জিরার পার্ট। সো জিঞ্জিরাতে আমরা কিছুক্ষণ ঘুরবো এবং বাকরখানি যেটা আছে সেই বাকরখানি ট্রাই করব। ঘাটে উঠতেই আমরা একটা বাকরখানির দোকান দেখতে পাই, বাট সেখানে বাকরখানি বানাচ্ছিল না, যার কারণে আমরা ওই জায়গা থেকে চলে যাই আরেকটা জায়গায়। জিঞ্জিরা জায়গাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। অনেক গুছানো একটা জায়গা। এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের প্রোডাক্টিভিটি। এমন কিছু জিনিস বানায় এখানে যেটা কিনা আমি ঢাকার অন্য কোথাও দেখিনি। সো আমি পুরো জায়গাটা একটু এক্সপ্লোর করতে থাকি। আমি শুনেছি ওনারা সন্ধ্যার পরে তাদের অ্যাক্টিভিটি শুরু করবেন বা বাকরখানি বানানো শুরু করবেন। সো আমি আর আমার টিম মেম্বার পুরো জায়গাটা একটু ঘুরে দেখতে থাকি। আমরা প্রথমে আসি একটি দাবুটি বানানোর দোকানে। এখানে কামারেরা দেখলাম লাঞ্চ ব্রেকে গেছে, দ্যাট মিনস দোকানে কেউ ছিল না। পরে আমরা ওই জায়গা থেকে সরে যাই। পাশেই দেখলাম কিছু রডের দোকান এবং তার পাশে আরও একটা কামারের দোকান। কোনো দোকানে কোনো কামার ছিলেন না, সবাই মূলত দুপুরের খাবার খেতে বাইরে চলে গেছেন। এরপরে আমরা একটা গলি ধরে আগাতে থাকি এবং আশপাশে যে দোকানগুলো আছে এবং কারখানাগুলো আছে সেখানকার মানুষের অ্যাক্টিভিটি দেখতে থাকি। আমার কাছে যেটা মনে হয়েছে, বেশিরভাগ মানুষ আসলে লোহার বা এই ধরনের কাজগুলো বেশি করে থাকেন এবং নারী পুরুষ সবাই মিলেমিশেই কাজ করেন। আমরা প্রথমে যে দোকানটাতে যাই সেখানে মূলত পাত বানাচ্ছিল। এই পাতগুলো লাগে যখন বাড়িঘর বানিয়ে থাকেন, বিশেষ করে টিনের বাড়ি বা কাঠের বাড়ি, তখন এই পাতগুলো কাজে লাগে। একটা শহরে এরকম কিছু কারখানা আছে, এটা হয়তো আপনি যদি জিঞ্জিরা না আসেন তাহলে হয়তো কখনো বিশ্বাসই করতে পারবেন না। আর সেখানকার মানুষের কাজ করতে করতে এতটাই অভ্যাস হয়ে গেছে যে তাদের হাত মনে হচ্ছিল কন্টিনিউয়াস চলতেই আছে অটোমেটিক্যালি। আর এক একটা গলির সাইজ দেখেন, কোনো জায়গাতে সূর্যের আলো ঢুকেই না, সবগুলো এত চিপা আর দুই পাশেই কারখানা দিয়ে ভরা। আমরা যখন গিয়েছি তখন মূলত লাঞ্চ আওয়ার চলছিল। সো সবাই মোটামুটি দুপুরের খাবারের জন্য ব্রেক নিয়েছিলেন এবং আমরা যখন যাই খুব অল্প মানুষ ছিলেন এবং মনে হচ্ছিল এর চেয়ে দ্বিগুণ ওয়েতে মানুষ কাজ করে থাকেন। এই যে যেমন এখানে যেটা বানাচ্ছে, এখানেও কিছু পাত বানাচ্ছে। এই পাতগুলো বাড়িঘর বানাতে কাজে লাগে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর বলি, এই যে যন্ত্রগুলো যখন নষ্ট হয়ে যায় তখন তাদেরকে এক্সট্রাভাবে মেকার আনার প্রয়োজন পড়ে না, কেননা তারাই কাজ করতে করতে বুঝে গেছেন কোথায় কি সমস্যা হচ্ছে এবং ওনারাই সেই সমস্যাগুলো ঠিক করে ফেলেন। গরম রডকে উত্তপ্ত করে বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন রকমের প্রোডাক্ট তারা এখানে বানিয়ে থাকেন। আর সত্যি বলতে এক একজনের দক্ষতা দেখে মনে হয়নি 2-4 বছর ধরে কাজ করছেন। এক একজনের কাছে শুনেছি তারা কাজ করেছিলেন 15 বছর বা তারও বেশি সময় ধরে। কেউ তো তার জীবনের পুরো অংশটাই কাটিয়ে দিয়েছেন জিঞ্জিরার এই কারখানাগুলোতে কাজ করে। এক ভাই হচ্ছে ওনার কাজ আমাকে দেখাচ্ছিলেন, বাট দেখতে গিয়ে দেখলাম যে ওনার বৃদ্ধাঙ্গুলের সামনের অংশটা নেই। পরে শুনলাম ওটা নাকি কাজ করতে গিয়ে কেটে গেছে। আসলে লাইফের কত বড় একটা অংশ স্যাক্রিফাইস করে তারা এই কাজগুলো করে থাকেন সেটা হয়তো আমি বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। একটা প্রবলেম আমি সেখানে দেখেছি, সেটা হচ্ছে নয়েজ পলিউশন বা শব্দ দূষণ।
এত জোরে জোরে শব্দ হচ্ছিল কারখানাগুলোতে, মনে হচ্ছিল কান ফেটে যাবে, কিন্তু দীর্ঘদিন ধরে সেখানকার মানুষ সেখানে কাজ করে যাচ্ছেন। আমার কাছে মনে হয়েছে এটা আসলে তাদের শারীরিক এবং মানসিক দুটো দিক দিয়ে ক্ষতিকর, এবং এই দিকগুলো দেখে আসলে তাদের কাজ করা উচিত। এই জায়গাটাতে পেরেক বানাচ্ছিল, আমি সামনে থেকে কখনো পেরেক বানানো দেখিনি, লাইফে ফার্স্ট টাইম দেখেছিলাম যে পেরেক আসলে কিভাবে বানায়। ইনফ্যাক্ট এই যে বস্তাগুলো দেখছেন যেগুলো স্টোর করা, এগুলো সবগুলোই তাদের কাজেরই জিনিসপত্র। জিঞ্জিরা সে গলি থেকে আমরা আস্তে করে বের হই এবং বের হয়ে আবার ঘাটে আসি কিছুক্ষণ। এই জায়গাটা এত সুদিং বাতাস ছিল, দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ বসে থাকি। এটা একটা ঘর, যেই ঘরে মূলত এই যে নৌকার ঘাটে নৌকাগুলো পাহারা দেওয়ার যে মানুষ উনি থাকেন। উনি মূলত রাতে এবং দিনে এখানেই থেকে যান, আর খাওয়া দাওয়ার জন্য কিছুক্ষণ বাইরে থাকেন। আমাদের জায়গাটা খুবই ভালো লেগেছে, যার কারণে আমি নিজেও কিছুক্ষণ গিয়ে সেখানে বসে থাকি। আমাদেরকে ওয়েট করতে হবে সন্ধ্যা পর্যন্ত, যেহেতু কোনো কাজকর্ম খুঁজে পাচ্ছিলাম না, সো সেখানকার একটা চায়ের দোকানের পাশে বসে বসে আমরা সময় কাটাতে থাকি। এরপরে আমরা রওনা দিই আরেকটু ভেতরের দিকে। আমরা আসলে চাচ্ছিলাম পুরো জায়গাটা একটু এক্সপ্লোর করে দেখতে। কিছু চাঙ্গারিওয়ালা দেখা পাই, এই চাঙ্গারিওয়ালা নিয়ে আমি কন্টেন্ট বানিয়েছিলাম, যদিও সেই কন্টেন্টটা খুব একটা ভিউ হয়নি, বাট এই সাবজেক্টটা আমার কাছে ইন্টারেস্টিং। এরপরে আমরা বাজার ধরে একটু আগাতে থাকি। একটা ইন্টারেস্টিং একটা হিসু করার জায়গা দেখতে পারি, যেখানে বাজারের লোকেরা হিসু করে বা যে কোনো র্যান্ডম একটা মানুষ এসে হিসু করতে পারে। বাট আমার কাছে মনে হয়েছে প্রাইভেসির একটু অভাব, এই জায়গাটা একটু প্রাইভেসি দেওয়া দরকার ছিল। একজনের পাশে আসলে আরেকজন বসে কিভাবে হিসু করে, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জিনিসটাই চিন্তা করছিলাম। এরপর ভেতরের বাজারটা একটু ঘুরে দেখি এবং বাজার ধরে আরও কিছু জায়গার দিকে আমরা হাঁটতে থাকি। মাঝখানে একটা জিলাপির দোকান দেখতে পাই, গরম গরম জিলাপি ভাজছিলেন। আমি আসলে মিষ্টি খুব একটা খেতে পারি না, যার কারণে গরম গরম জিলাপি থাকা সত্ত্বেও খেতে পারিনি। বাট ভাইরা অনেক মিশুক ছিলেন এবং আমাদের সাথে মজা করতে করতে আড্ডা দিচ্ছিলেন। কি সুন্দর কালার জিলাপিগুলো দেখেন। এরপর আমরা আবার ওই বাকুরখানের দোকানটাতে আসি এবং জিজ্ঞাসা করি তারা কোনোভাবে একটু আগে আগে শুরু করতে পারে কিনা। বাট বলছিল যে কোনোভাবে এখন শুরু করা সম্ভব না, একেবারে সন্ধ্যার দিকে তাদের কারিগর আসবে এবং তখনই শুরু করতে হবে। বাকুরখানি মূলত এক প্রকার একটা বিস্কিট বলা যায়, বাট বিস্কিট বললে ভুল হবে। পুরান ঢাকার মানুষ এটাকে রুটি বলে থাকে, একটা বিশেষ প্রকারের রুটি। আর এটা মূলত ফেমাস এটার যে খাস্তা টেক্সচার আছে, সেই খাস্তা টেক্সচারের জন্য পুরান ঢাকার মানুষ তো এটাকে আদর করে ডাকে সুখা রুটি। একটা গল্প আছে এই বাকরখানির পেছনে, যা রোহিল্লা নেতা বাহাদুর খান এবং তার গার্লফ্রেন্ড বাকির বিবির সঙ্গে সম্পর্কিত। আপনারা যদি আমার বাকরখানি কন্টেন্টটা দেখে থাকেন তাহলে হয়তো পুরো বিষয়টা জানতে পারবেন। যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ সেই বাকরখানির দোকানটাতে ওয়েট করি, পরে রেসপন্স না পেয়ে আমরা চলতে থাকি আরেকটা দোকানের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা আরও কিছু বাকরখানির দোকান দেখতে পাই, কিন্তু সবারই একই কথা, সন্ধ্যার আগে কেউ কাজ শুরু করবেন না। এই দোকানটাতে অবশ্য ট্রেডিশনাল স্টাইলে বা চুলার ভিতরে বাকরখানি তৈরি করা হয় না, ওনারা একটা মেশিন এনেছেন, এই মেশিনের ভিতরে এখন বাকরখানি এখানে তৈরি করে থাকেন। এরপরে আমরা আস্তে আস্তে জিঞ্জিরা বাজার হয়ে বের হতে থাকি। সে সময় আমরা আরো কিছু দোকান দেখতে পাই। আসলে জিঞ্জিরা জায়গাটি এতটা বড়, আমরা মনে হচ্ছিল এর ক্ষুদ্র একটা কর্নারে বসেছিলাম। আমরা এরপরে রাস্তা দিয়ে যাওয়ার পথে যতগুলো বাকরখানির দোকান দেখছিলাম সবগুলোতে থামছিলাম এবং দেখছিলাম তাদের প্রোডাক্টসগুলো। এক একজনের বাকরখানির স্টাইল আসলে এক এক রকম। কেউ এটার উপর তিল দিয়ে থাকেন, কেউ বিভিন্ন ফ্লেভার অ্যাড করে থাকেন, কেউ এটাকে ছোট বানান, কেউ এটাকে বড় রকমের বানান, কেউ এটাকে মোটা বানান, কেউ এটাকে পাতলা বানান, কেউ বা ট্রেডিশনাল স্টাইলে চুলা দিয়ে বানান, কেউ বা এরকম মেশিন দিয়ে বানান। সো এক একজনের স্টাইল আসলে এক এক রকম। এবং হাঁটতে হাঁটতে ফাইনালি এখানকার একটা পুরাতন দোকানে আমরা আসি এবং আমরা মাইন্ড সেট করি যে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে ওয়েট করব এবং এখান থেকে আমরা ভিডিও বানিয়ে তারপরে যাব। এটা হচ্ছে মূলত সেই চুলা, যেই চুলার ভেতরে বাকরখানি বানানো হয়। বেশ নিচু চুলা, আর মনে হচ্ছিল ভেতর থেকে এখনো গরম একটা ভাব বের হচ্ছে। এই হচ্ছে তাদের বাকরখানি, যেটা তারা বিক্রি করে থাকেন প্যাকেট করে। যেহেতু তখনও সন্ধ্যা হয়নি, আমরা এই দোকানের আশেপাশে হাঁটছিলাম। এর মাঝখানে এক ভাইয়ের সাথে দেখা হয়, উনি মূলত আমার ভিডিও দেখেন, ওনার নাম রাব্বি ভাই। রাব্বি ভাই ওনার দোকানে আমাকে ইনভাইট করেন এবং সেখানে তাদের পুরান ঢাকার মানুষের স্টাইলে বাকরখানি খেতে দেন। ওনারা খাসির মাংস, গরুর মাংস এগুলো দিয়ে খেতে বেশি পছন্দ করেন, আরেকটা পছন্দ করেন দুধ চা দিয়ে খেতে। তো উনি মূলত সেখানে সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করছিলেন এবং দেখাতে যাচ্ছিলেন পুরান ঢাকার মানুষরা কত মজা করে সে বাকরখানি খেয়ে থাকেন। রাব্বি ভাই প্রথমে মাংসের ঝোল দিয়ে খেয়েছিলেন বা মাংস দিয়ে খেয়েছিলেন, তা আমি ওনার দেখা দেখি একটু মাংসের ঝোল দিয়ে একটু ট্রাই করে দেখছিলাম। প্রথম কামড়ে আমার এত অসাধারণ লেগেছে বলার বাইরে। এরপরে দুধ চা দিয়ে ওনারা কিভাবে খান সেটা দেখাচ্ছিলেন, আমার কাছে এটাও ইন্টারেস্টিং লেগেছে। আমি আসলে জানতাম না বাকরখানিকে এভাবে তারা দুধ চা দিয়ে খেয়ে থাকেন। দুধ চা দিয়ে ওনারা আরেকটা ওয়েতে খান, প্রথমে বাকরখানিগুলো ভেঙে দেন এবং সেই ভাঙা বাকরখানির উপরে আস্তে করে দুধ চা ঢেলে দেন এবং একটু নেড়ে চেড়ে বাকরখানি টেস্ট করার পালা। রাব্বি ভাই ট্রাই করার পর আমিও একটু ট্রাই করে দেখছিলাম। প্রথমে বাকরখানিটা একটু ভিজিয়ে নেই এবং ভেজানোর পরে ট্রাই করি। যদিও এরপরে আমরা বাকরখানি গরুর মাংস দিয়ে ট্রাই করি। এটাও রাব্বি ভাইয়ের হোটেলের গরুর মাংস, ওনারা এই মাংসটাকে বলে থাকেন ঝুরা মাংস। সো ঝুরা মাংস দিয়ে আসলে বাকরখানির যে টেস্ট, এটা এক কথায় বলা যায় অমৃত। তবে একটা জিনিস আগেই বলে রাখি, যাদের অ্যাসিডিটি সমস্যা তারা বেশি খেতে যাবেন না।
এরপর আমরা চলে আসি বাকরখানির দোকানে। বাকরখানি বানানো শুরু হয়ে যায়। আমরা আস্তে আস্তে বাকরখানি বানানো দেখছিলাম। প্রথমে বড় একটা জায়গায় ওনারা খামির বানিয়ে সেটার উপর ময়দা ছিটাচ্ছিলেন এবং এটা দিয়ে বাকরখানি বানানোর জন্য পুরো প্রস্তুতিটা শুরু হচ্ছিল। খামিরের উপরে নিচে নেড়ে চেড়ে এদিক সেদিকে সব দিক দিয়ে ময়দা দিচ্ছিলেন। পুরোটাই ময়দা দেওয়া শেষে আস্তে আস্তে রোল করে ফেলেন এবং এই রোলটাকে ওনারা কয়েকটা পার্টে কেটে ফেলেন এবং রোল বানানোর পরে সেই রোলটাকে দেওয়া হয় আরেক ধাপে, যেই ধাপে মূলত বিস্কিটের শেপটা আনা হয়। বাকরখানির দোকানে একটা বিষয় আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, সবাই সমতল জায়গায় একসাথে বসে কাজগুলো করে থাকেন। তার মানে উঁচু দোকান, সেই উঁচু দোকানের উপরেই সবাই একসাথে বসে কাজগুলো করে থাকেন। একজন খামির বানাচ্ছিলেন, খামির বানানোর শেষে দ্বিতীয় আরেকজনকে দিচ্ছিলেন, উনি আবার আরেকজনকে দিচ্ছিলেন একেবারে পাতলা রুটি বানানোর জন্য এবং রুটি বানিয়ে উনি ফাইনালি একজনকে দিচ্ছিলেন যিনি কিনা চুলার ভেতরে দিচ্ছিলেন। এবং যখন পাতলা রুটি বানানো হচ্ছিল এবং খাঁচকাটা হচ্ছিল, খাঁচকাটা শেষে সেগুলোতে আস্তে করে পানি লাগিয়ে নরম করে এটাকে দিয়ে দিচ্ছিলেন চুলার একেবারে ভেতরে। চুলাটা দেখতে আপনার কাছে কেমন মনে হচ্ছে জানি না, বাট এটার যে হিট, সেই হিটটা আসলে বলার মতো না। আমি পাশ থেকেও ফিল করছিলাম এত গরম একটা চুলা, ভেতরে সুন্দর করে একটার সাথে আরেকটা সাজানো, মনে হচ্ছিল কেউ বোতাম দিয়ে ভেতরে ডিজাইন করে রেখেছে। উপরে চলছে পুরো দমে বাকরখানি বানানোর প্রসেস। একটা করে বানাচ্ছিল, খাঁচ কেটে দিচ্ছিল এবং আরেকজনের থেকে আরেকজন পাস করছিল। এগুলো হচ্ছে মূলত তাদের হাতিয়ার, যেগুলো দিয়ে তারা বাকরখানি বানিয়ে থাকে বা বাকরখানি তুলে থাকে। যখন ফাইনালি বাকরখানিটায় কালার চলে আসে বা হয়ে যায়, তখন ওনারা এই দুটো যন্ত্র ব্যবহার করে বাকরখানিগুলোকে তুলে ফেলেন। একটা দিয়ে তারা ঘুতা দেন, আরেকটার মধ্যে বাকরখানি খাঁচকাটার ভেতরে অংশের সাথে ঢুকিয়ে দেন এবং সেটা যখন আটকে যায় তখন 4-5টা বাকরখানি একসাথে আটকে নিয়ে তুলে ফেলেন এবং ফাইনালি হয়ে যাওয়া বাকরখানিগুলো ওনারা সাবধানে এখানে তুলে রাখছিলেন। বাকরখানি যেহেতু খুবই নরম থাকে, তাই যেন ভেঙে না যায় এবং শেপ যেন নষ্ট না হয়ে যায়, তাই তারা সাবধানে সেগুলোকে সাজিয়ে রাখছিলেন। আমরা যেই দোকানটাতে বাকরখানির বানানো দেখেছি সেটার নাম ছিল হযরত শাহজালাল স্টোর। এটা এখানকার অনেক পুরাতন একটা দোকান। আমি যতদূর শুনেছি ওনারা প্রায় 20 বছর বা তারও বেশি সময় ধরে এখানে ব্যবসা করছেন। ফাইনালি বাকরখানি খেয়ে এবং বাকরখানি বানানো দেখে আমরা রওনা দিই মিরপুরের উদ্দেশ্যে। জিঞ্জিরা শহরটা আসলে কোনো অংশেই আমাদের মেইন ঢাকা শহরের চেয়ে কম না। আমাদের ঢাকা শহরে যেরকম ট্রাফিক জ্যাম, গাড়ি ঘোড়া অনেক বেশি, এখানেও সেম সেরকম জ্যাম লেগে যায়, গাড়ি ঘোড়া অনেক বেশি। এবং ফেরার পথে আমরা আবার চলে আসি সেই ঘাটে এবং এই ঘাট থেকে আমাদেরকে ওপারে যেতে হবে। বুড়িগঙ্গার এত সুন্দর রাতের ভিউ এবং পুরান ঢাকা লাইটগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল এবং মনে হচ্ছিল পুরান ঢাকা আসলে যতটুকু আমরা এক্সপ্লোর করেছি তার চেয়ে বেশি এখন এক্সপ্লোর করা বাকি। আর জিঞ্জিরার সারাদিনের অভিজ্ঞতা, বাকরখানির টেস্ট আমার মনে থাকবে সবসময়।